দুপুরের পর আমাদের বিমান এসে পৌঁছলো দমদম এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে শিয়ালদহ স্টেশনের কাছে একটা হোটেলে আমাদের ওঠানো হলো। খাওয়া দাওয়ার পর বিকালের দিকে আমাদের নিয়ে যাবার জন্য মুজিবনগর সরকার ও ভারতীয় গোয়েন্দা বিভাগের লোক এলো হোটেলে। যারা এসেছিলেন তারা ব্রিগেডিয়ার নারায়ণের সাথে একান্তভাবে কিছু কথাবার্তা বলে আমাদের তৈরি হয়ে নিতে বললেন। তৈরি হয়েই ছিলাম। বাইরে দুটো গাড়ি অপেক্ষা করছিল। ব্রিগেডিয়ার নারায়ণ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বললেন, ওয়েল, আই শ্যাল সে গুড বাই অ্যান্ড গুড লাক টু ইউ। আমি তোমাদের সাথে যাচ্ছি না। আই শ্যাল গো ব্যাক টু দিল্লি। খুব খারাপ লাগছিল ব্রিগেডিয়ারকে বিদায় দিতে। এতদিন একসাথে থাকাতে ভীষণ আপন হয়ে গিয়েছিলেন তিনি। দিল্লির মাটিতে পা দেবার পর থেকে আজ অবধি সবসময় তিনি ছিলেন ছায়ার মতো। আমাদের দেখাশোনার করার দায়িত্ব তিনি পূরণ করেছিলেন অত্যন্ত আন্তরিকভাবে। তিনজনই তাকে জড়িয়ে ধরলাম একে একে। গাড়িতে ওঠার আগে বললাম, স্যার, বেঁচে থাকলে আবারও দেখা হবে। না হলেও আপনার কথা মনে থাকবে চিরকাল। মনে থাকবে আপনার আন্তরিকতা, স্নেহ, ভালোবাসা। ট্যাক্সি দুটো বেরিয়ে এলো হোটেলের ফটক দিয়ে। পেছনে ফিরে দেখলাম ব্রিগেডিয়ার তখনও দাঁড়িয়ে আছেন পোর্চে। সাথের ভদ্রলোক আমাদের তার পরিচয় দেননি। আমরাও জিজ্ঞেস করিনি। তিনি বললেন, এটাই কলকাতা মহানগরী। পথিমধ্যে শহরের বেশ কিছু অংশ তোমরা দেখতে পারবে। কলকাতার স্বপ্নপুরী, পৃথিবীর বৃহত্তম নগরী কলকাতা। ছোটকালে স্কুলে জেনারেল নলেজ বইতে পড়েছিলাম পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে কলকাতা মহানগরী একটি। বেশ কৌতূহল নিয়ে চারিদিকে চুপচাপ তাকিয়ে দেখছিলাম। অসংখ্য লোক ছুটে চলেছে ভীষণ ব্যস্ততায়। একই রাস্তায় চলেছে পদযাত্রী, ইলেকট্রিক ট্রাম, মানুষ টানা রিক্সা, মোটরগাড়ি, বাস, সব মিলিয়ে অকল্পনীয় যানজটের মধ্যে দিয়ে ভেঁপু বাজাতে বাজাতে আমাদের গাড়ি দুটো অতি মন্থর গতিতে চলছে। মাঝে মধ্যে ড্রাইভার মুখ বার করে রিক্সা কিংবা পদযাত্রীদের দায়িত্বহীন চালচলনের জন্য বিরক্ত হয়ে গালাগালি করছিল। লোকের ভিড় ছাড়াও যে জিনিসটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হলো রাস্তার দুধারের প্রায় সব দোকানপাট, অফিস আদালত, রাস্তার নাম সবই হিন্দি অথবা ইংরেজিতে লেখা। লোকের প্রচণ্ড ভিড়, যানবাহনের এক্সস্ট থেকে বেরিয়ে আসা গরম দূষিত বায়ু এবং গ্রীষ্মের প্রচণ্ড তাপে ইতোমধ্যেই ঘেমে উঠেছিলাম। গাড়ির জানালা খোলা রেখেও তেমন বিশেষ কোনো ফায়দা হচ্ছিল না। স্বপ্নপুরী বলে কথিত কলকাতা শহরের জৌলুসও ঠিক তেমন একটা চোখে পড়ল না। সবখানেই কেমন যেন একটা দারিদ্র্যের ছাপ। ব্রিটিশ আমলের বাড়িঘরগুলো সবই জীর্ণপ্রায়। তাদের পাশাপাশি যে সমস্ত আধুনিক দালান কোঠে উঠেছে সেগুলো দেখেই বোঝা যায় দ্য সিটি ইজ কোয়াইট আনপ্ল্যান্ড। রাস্তাঘাটের অবস্থাও মেইনটেন্যান্সের অভাবে শোচনীয়, ফুল অফ বাম্পস অ্যান্ড পটসোলস। অনেক রাস্তা ঘুরে গড়ের মাঠের কাছ দিয়ে গাড়ি যাচ্ছিল। এই জায়গাটা নাকি শহরের কেন্দ্রস্থল। একদিকে সব অফিস বিল্ডিংস, নামি দামি দোকানের সারি, বড় বড় রেস্তোরাঁ। মাঠের অন্য প্রান্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল। অন্য প্রান্ত ঘেঁষে রাস্তা চলে গেছে গঙ্গার ধারে। পার্ক স্ট্রিট রয়েছে একদিকে। মাঠটি বেশ বড়। ফুলের কেয়ারি এবং বড় বড় গাছপালা রয়েছে। কোনো কোনো জায়গায় বসার বন্দোবস্ত রয়েছে। সে সমস্ত জায়গায় অনেক লোক বসেছিল। শ্রান্ত পথযাত্রী, অফিস আদালতের নিম্ন শ্রেণীর কর্মচারী, নারী পুরুষের দল, বেকার লোকজন, স্কুল কলেজ থেকে পালিয়ে আসা কপতির দল, সবার জন্যই গড়ের মাঠ একটি আকর্ষণীয় জায়গা। গড়ের মাঠ ছেড়ে পার্ক সার্কাস হয়ে আমাদের গাড়ি এসে থামল বালিগঞ্জের 58 নং বাড়ির সামনে। আধুনিক কায়দায় তৈরি দ্বিতল বাড়ি। চারিদিকে বেশ উঁচু দেয়াল ঘেরা। বাড়িটির সামনে এক চিলতে একটা উঠোন। উঠোনের মাঝখানে একটা ফ্ল্যাগ পোলে উঠছে বাংলাদেশের পতাকা। সবুজের মাঝে লাল বৃত্ত, তার মাঝে হলুদ বাংলাদেশের ম্যাপ। গেটের বাইরে ছোটোখাটো একটা জটলা। গাড়ির হর্নের শব্দ পেয়ে ভিতর থেকে সেন্ট্রি গেট খুলে দিল। আমরা ভিতরে ঢুকলাম। সাথের ভদ্রলোক বললেন, মুজিবনগর সরকারের পীঠস্থানে পৌঁছে গেছি আমরা। এটাই মুজিবনগর সরকারের প্রধান কেন্দ্রস্থল। বাড়িটির পাশে এবং পেছনে যে জায়গা রয়েছে তাতে খাটানো হয়েছে কয়েকটি তাঁবু। গেট পাহারা দিচ্ছে বিএসএফের সেন্ট্রি। নিরাপত্তার জন্য 4 কোণায় অবজারভেশন সেন্ট্রি পোস্ট এবং বাংকার খনন করা হয়েছে। লোকের ভিড়ে পুরো বাড়িটাই গমগম করছে। দেশে চলছে স্বাধীনতা সংগ্রাম, অথচ সরকার অবস্থান নিয়েছেন কলকাতার বালিগঞ্জে। ব্যাপারটা ঠিক সঙ্গতিপূর্ণ মনে হলো না। সাথের ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, কর্নেল ওসমানী কোথায়? জবাব দিলেন তিনি, এখানেই তিনি থাকেন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সাথে। আমরা তাকে অনুসরণ করে দোতলার একটি কামরায় গিয়ে বসলাম। ভদ্রলোক আমাদের বসিয়ে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে আমাদের নিয়ে গেলেন অন্য একটি কামরায়। সেখানে বসেছিলেন কর্নেল ওসমানী। আমরা ঢুকতেই তিনি উপরে উঠে এসে আমাদের স্বাগতম জানালেন। ঘরটির এক প্রান্তে একটি চৌকি, তার উপর বিছানা পাতা, সাথেই একটা আলনা, তাতে কয়েকটি কাপড় ভাঁজ করে রাখা, একটি স্টাডি টেবিল, কয়েকটি চেয়ার এবং একপাশে একটি লম্বা বেঞ্চ ছাড়া ঘরে আর কিছুই ছিল না। ওয়েল বয়েজ, দিস ইজ মাই অফিস কাম ইন রেসিডেন্স, প্লিজ সিট ডাউন। আমরা চেয়ার টেনে তার মুখোমুখি বসলাম।
আমরা কখন কলকাতায় এসে পৌঁছেছি, সফর কেমন ছিল, দিল্লিতে সাক্ষাৎ হওয়ার পর আমাদের সময় কেমন কেটেছে, এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তিনি বললেন, আগামী দিনের করণীয় সম্পর্কে রাতে আলাপ হবে বিস্তারিত। কিছুক্ষণের মধ্যে ক্যাবিনেট মিটিং শুরু হবে, তাতে আমাকেও থাকতে হবে, তাই এখন কোনো কিছুই আলাপ করা সম্ভব নয়। মিটিং শুরু হওয়ার আগে তোমাদের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকারটা করিয়ে দেওয়া ভালো হবে। চলো ওঠা যাক। তার নির্দেশে আমরা উঠে দাঁড়ালাম। তিনি তার ব্রিফকেসে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ভরে নিয়ে আমাদের সাথে করে পাশের ঘরে নিয়ে গেলেন। সেটা প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের ঘর। কর্নেল ওসমানীর ঘরের মতো একই রকমের আসবাবপত্র। চৌকির উপর কাত হয়ে শুয়ে জনাব তাজউদ্দিন কি যেন পড়ছিলেন, পরনে ফুল প্যান্ট এবং হাফ হাতা শার্ট। আমাদের দেখে হাসি মুখে হাত বাড়িয়ে করমর্দন করলেন তিনি। সৌজন্য এবং কুশলাদি বিনিময়ের পর কর্নেল ওসমানী জনাব তাজউদ্দিনকে জানালেন আজ রাতে তিনি আমাদের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোচনা করবেন। ঘণ্টাখানেক পর আমরা তার ঘর থেকে বেরিয়ে জনাব ওসমানীর কামরায় চলে এলাম। ওনারা দুজন ক্যাবিনেট মিটিংয়ের জন্য চলে গেলেন। কর্নেল ওসমানী যাবার আগে বলে গিয়েছেন ফিরে এসে একসাথে রাতের খাবার খাবেন। ইতিমধ্যে আমাদের কিছুই করার নেই। তার ঘরে দুটো টেলিফোন, দুটোই ডাইরেক্ট লাইন। ভাবলাম দিল্লি থেকে সেই একবার কথা বলার পর জনাব আরআই চৌধুরীর সাথে আর যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি। ফোন করে আমাদের কলকাতা পৌঁছার সংবাদটা তাকে দেওয়া উচিত। সাথে সাথে বাপ্পি নিম্মিদের কোনো খবর আছে কিনা সেটাও জেনে নেওয়া যাক। ফোন তুলে ডায়াল করলাম তার বাসায়। হ্যালো। অপর প্রান্ত থেকে ভেসে এলো বাপ্পির কণ্ঠস্বর। কোনো ভুল নয়, অপ্রত্যাশিত হলেও বাপ্পির গলাই বটে। ডালিম বলছি। দোস্ত তুই কলকাতায় কবে এলি? এ কি ডালিম, কোথা থেকে? বাপ্পির আবেগ মিশ্রিত জিজ্ঞাসা। এই তো তোদের কলকাতা থেকেই বলছি। তা তোরা সবাই ভালো তো? প্রশ্ন করলাম। বলল, হ্যাঁ ভালো। মা নিম্মিকে সঙ্গে নিয়ে পালিয়ে এসেছি বহু কষ্টে। কি করে এলাম সে এক কাহিনী, সাক্ষাতে সব বলবো। আসার আগে তোদের বাসায় গিয়েছিলাম। সবাই ভালো আছে। চাচা তোর ব্যাপারে বিশেষ চিন্তিত। অনেকদিন যাবৎ কোনো খবর বা চিঠিপত্র পাচ্ছেন না, তাই। স্বপন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে গেরিলা হিসেবে। বদি, রমি, জুয়েল, কাজী, বাদল, চুন্নু, আলম, মেওয়া, ওরা সবাই একসাথে। বর্তমানে মেলাঘরে ট্রেনিংয়ে আছে। ট্রেনিং শেষে ওরা সবাই ঢাকায় অপারেশন করার দায়িত্ব নিয়ে ফিরে যাবে। তুই কোথায় আছিস বলতো? অসুবিধা না হলে চলে আয়। আমাদের বাসা 3 নং সোহরাওয়ার্দী অ্যাভিনিউ, পার্ক সার্কাস ময়দানের দক্ষিণ দিকে একটা লাল দোতলা বিল্ডিং। শহীদ সোহরাওয়ার্দী সাহেবের বাড়ি এটা। সব ট্যাক্সিওয়ালাই চেনে, আসতে অসুবিধা হবে না। অসুবিধা হবে মনে করলে ঠিকানা বল, আমি এসে নিয়ে যাব। বললাম, না না তোর আসতে হবে না, তবে দেখা করতে হলে এখনই আসতে হবে, কারণ রাতে জরুরি একটা মিটিং আছে। মিটিংয়ের পর অনিশ্চিত ভবিষ্যৎ, কোথায় যাব কি করব তার কোনো ঠিক নেই। বলল, তাহলে সময় নষ্ট না করে এখনই চলে আয়। বললাম, বেশ তাই হবে। টেলিফোন নামিয়ে মতি ও নূরকে জিজ্ঞেস করলাম আমার সাথে যাবে কিনা। ওদেরও কোনো কিছু করার নেই, ওরা খুশি হয়ে আমার সাথে যেতে রাজি হলো। কর্নেল ওসমানী বেয়ারাটাকে বললাম বিশেষ কাজে আমরা বাইরে যাচ্ছি, মাঝে মধ্যে টেলিফোন করব কর্নেল সাহেব ফিরলেন কিনা জানতে। বেয়ারা জবাব দিল ক্যাবিনেট মিটিং ভাঙবে অনেক রাতে। আমরা বেরিয়ে এসে একটা ট্যাক্সি ডেকে তাতে উঠে বসলাম। ঠিকানা বলতেই ড্রাইভার ট্যাক্সি চালিয়ে দিল। বুঝলাম অতি সহজেই সে ঠিকানা চিনতে পেরেছে। 20 মিনিটের মধ্যে আমরা বেশ একটা বড় সড়ো লাল রঙের দোতলা বাড়ির সামনে এসে পৌঁছালাম। ড্রাইভার বলল ওই বাড়িটাই 3 নং সোহরাওয়ার্দী অ্যাভিনিউ। ভাড়া মিটিয়ে গেটের কাছে আসতেই দেখলাম বাড়িটি হেভিলি প্রোটেক্টেড বাই আর্ম পুলিশ। একজন হাবিলদার বন্ধু আমাদের পরিচয় জানতে চাইল। বললাম আমরা বাংলাদেশি, বাপ্পির বন্ধু। আমাদের অপেক্ষা করতে বলে সে ভেতরে চলে গেল। মুহূর্তেই বাপ্পি দৌড়ে দোতলা থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরল। আবেগে আমরা কিছুক্ষণ দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম। আনন্দের চোখে পানি এসে গিয়েছিল। ভাবতেই পারিনি কলকাতায় এভাবে দেখা হবে। কিছুক্ষণ পর দুজনেই সামনে নিলাম। বাপ্পি, দিস ইজ লেফটেন্যান্ট মতি অ্যান্ড দিস ইজ লেফটেন্যান্ট নূর। আমরা 3 জন একই সাথে কোয়েটা থেকে পালিয়ে এসেছি। দিল্লিতে কিছুদিন থেকে মাত্র এসেই পৌঁছেছি কলকাতায়। উঠেছি তথাকথিত প্রবাসী বাংলাদেশি সরকারের পীঠস্থান 58 নং বালিগঞ্জে। বাপ্পি, নূর ও মতির সাথে কোলাকুলি করে আমাদের সবাইকে নিয়ে দোতলায় উঠে বারান্দায় রাখা সোফাতে বসিয়ে ভেতরে গেল খবরটা দিতে। খবর পেয়ে জনাব আরআই চৌধুরী, খালাম্মা, বাপ্পির ছোট বোন মানুকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলেন। আমরা সবাই সালাম করলাম। সবাই আমাদের দেখে ভীষণ খুশি। বাড়িতে লোকজন গমগম করছে। বাপ্পি এক ফাঁকে বলল, আমাদের বাসায় প্রায় 17টি পরিবার আশ্রয় নিয়েছে। সবাই বাবা মার পরিচিত বন্ধুবান্ধব। আমাদের আসার খবর মুহূর্তে সমস্ত বাড়িতে রটে গেল। অনেকেই এসে ভিড় করলেন পাকিস্তান থেকে পালিয়ে আসা আর্মি অফিসারদের স্বচক্ষে দেখতে। যারা এলেন তাদের সাথে বাপ্পি আমাদের পরিচয় করিয়ে দিল।
সেদিনের পরিচিতজনদের মাঝে ছিলেন কলকাতা মিশনের 3rd সেক্রেটারি আনোয়ারুল করিম চৌধুরী জয়, জনাব খালেক এবং তার পরিবার, বেগম সাজেদা চৌধুরী ও তার স্বামী জনাব গোলাম আকবর চৌধুরী, জনাব মোস্তাকিম চৌধুরী এবং তার স্ত্রী অ্যানা খালা, রাফি আক্তার ডলি, জনাব আসাদুজ্জামান ও তার স্ত্রী, জনাব আলী আকবর খান, জনাব খসরুজ্জামান এবং তার স্ত্রী লুসি খালা, জনাব মামুনুর রশিদ এবং তার স্ত্রী রাকা, জনাব ব্রজেন দাস, কামাল সিদ্দিকী প্রমুখ। অনেকে এলেও নিম্মির দেখা নেই। মনটা উসখুস করছিল। বাপ্পি আস্তে করে বলল, ও বাসায় নেই। অল্পক্ষণ পরে হাঁপাতে হাঁপাতে নিম্মি এসে হাজির। আমাকে দেখে বেচারি অবাক বিষয় শুধু তাকিয়েছিল। চোখ দুটো টলটল করে উঠেছিল। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে কেমন করে? বললাম, পালিয়ে এসেছি সুদূর কোয়েটা থেকে আমরা 3 জন। আজই কলকাতায় এসে পৌঁছেছি দিল্লি থেকে। সবাই আমরা কি করে পালালাম সে বৃত্তান্ত শুনতে খুবই আগ্রহী। ঠিক সেই মুহূর্তেও সমস্ত ব্যাপার নিয়ে আলাপ করতে মন চাইছিল না। খালাম্মা বোধহয় ঠিক বুঝতে পেরেছিলেন আমার মনের অবস্থা। তিনি আমাকে উদ্ধার করলেন, বললেন, ওরা তো এইমাত্র এলো, ওদের একটু বিশ্রাম নিতে দাও, পরে সময় করে ওদের গল্প শোনা যাবে একদিন। এসো বাবারা, ভেতরে এসো বলে আমাদেরকে ভেতরের বাসায় নিয়ে গিয়ে বসালেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। হঠাৎ করে রসভঙ্গ হওয়া কিছুটা নিরাশ হয়ে যেন সবাই যার যার ঘরে চলে গেলেন। ভেতরের ঘরে গিয়ে বসলাম আমরা, বাপ্পি, নিম্মি, মানু, খালাম্মা ও চাচা। অল্প কিছুক্ষণ পর চাচা কি একটা কাজে উঠে চলে গেলেন। খালাম্মা গেলেন চা নাস্তা জোগাড়ে। রইলাম শুধু আমরা। নিম্মির চেহারা দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম সুদূর কোয়েটা থেকে কলকাতায় এসে তার সামনে আমি উপস্থিত হয়েছি, এটা সে এখনও ঠিক বিশ্বাস করতে পারছে না। কোয়েটা থেকে এত বড় ঝুঁকি নিয়ে তুমি কি করে চলে এলে? প্রশ্ন করল নিম্মি। বললাম, নো রিস্ক নো গেইন। ওখানে পচে মরার চেয়ে পালিয়ে আসাটা কি ভালো হয়নি? তোমরাও তো পালিয়ে এসেছো যথেষ্ট ঝুঁকি নিয়েই। উল্টো তাকিয়ে প্রশ্ন করলাম। বাপ্পি আবদার জানালো, এবার বলো, তোমাদের কাহিনী শোনা যাক। বললাম, আমাদের কাহিনী শোনাতে অনেক সময় লাগবে। আজ বরং তোমাদের পালাবার কাহিনী এবং ঢাকায় 25শে মার্চের অভিজ্ঞতা সম্পর্কে শোনা যাক। সে বলল, বলিস না ভাই, সে রাতের বিভীষিকাময় অভিজ্ঞতা স্মরণ করলে এখনও গা শিউরে ওঠে। খালাম্মা চা নাস্তা পাঠিয়ে দিয়েছিলেন। সিগারেটে একটা লম্বা টান দিয়ে বাপ্পি তাদের কথা বলতে শুরু করলো। আমরা আগ্রহ নিয়ে চুপ করে শুনতে লাগলাম। ফেব্রুয়ারি শেষে খালাম্মা কলকাতা থেকে ঢাকায় আসেন। উদ্দেশ্য, দেশের অবস্থা দেখে শুনে প্রয়োজন হলে আমাকে এবং নিম্মিকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে যাবেন। 25শে মার্চ রাতে প্রায় 10টা অবধি তিনি শেখ সাহেবের বাসাতেই ছিলেন। 32 নম্বর ধানমন্ডি থেকে লালবাগের বাসায় ফেরেন রাত প্রায় 10:30টায়। বাসায় ফেরার পর সবাই তাকে ধরে বললেন, নেতা কি বলল? বা শুকনো বিচলিত কণ্ঠে জবাব দিলেন, নেতাকে অনেক বোঝানোর পরও তিনি আন্ডারগ্রাউন্ডে যেতে রাজি হলেন না। পার্টির নেতাকর্মীরা, ছাত্রনেতারা, অন্যান্য অনেকেই আসন্ন সামরিক অভিযান সম্পর্কে শেখ মুজিবকে সতর্ক করে দিয়ে অনুরোধ জানিয়েছিলেন। পাকবাহিনী যদি জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে তখন জনগণের পাশে থেকে প্রতিরোধ সংগ্রামে তিনি তাদের উপর নেতৃত্ব দেবেন, সেটাই তাদের প্রত্যাশা। কিন্তু শেখ মুজিবুর রহমানের এক কথা, তিনি গণতন্ত্রে বিশ্বাসী, অস্ত্রের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। পাকবাহিনী নিরীহ জনগণের উপর স্বেচ্ছ সন্ত্রাসের স্টিম রোলার চালিয়ে দেবে, এই ধারণা সম্পর্কেও তার দ্বিমত ছিল। তিনি উপস্থিত সবাইকে বলেছিলেন প্রয়োজন বোধে সামরিক জান্তা তাকে বন্দী করবে, কারণ তাদের বিরোধ তার সাথে। কিন্তু অনেকেই যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে বর্তমানের দ্বন্দ্ব শুধু সামরিক জান্তা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের দ্বন্দ্ব সামরিক জান্তা এবং বাংলাদেশের জনগণের মধ্যে। এই সত্যকে অস্বীকার করা হবে মারাত্মক ভুল। বাংলাদেশের প্রতিটা মানুষ আজ স্বাধীনতার জন্য উন্মুখ, যে কোনো ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত। এক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব হবে তাদেরকে সংগঠিত করে যে কোনো অবস্থার মোকাবেলা করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকা। সামরিক অভিযানের মোকাবেলায় প্রয়োজন বোধে অস্ত্র হাতে তুলে নিতে হতে পারে। এর জন্য মানসিকভাবে নেতৃত্ব এবং জনগণকে তৈরি থাকতে হবে বাস্তব পক্ষে। বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও নেওয়া উচিত। এতেই কমবে সার্বিক ক্ষয়ক্ষতি, জনগণ ছিনিয়ে নিতে পারবে তাদের ঈপ্সিত স্বাধীনতা। কিন্তু শেখ মুজিব কোনো যুক্তি গ্রহণ করলেন না। তার শেষ কথা, 27শে মার্চ দেশব্যাপী হরতাল পালিত হবে। এই কর্মসূচি ঘোষণা করে তিনি সবাইকে বিদায় করলেন। ঘোষণার সাথে এটাও তিনি বলেছিলেন, পাক বাহিনীর আক্রমণের ভয় যারা করেন তারা গোপন আস্তানায় গা ঢাকা দিতে পারেন। সেদিন রাতে যারা 32 নং ধানমন্ডিতে সমবেত হয়েছিলেন তারা তার নেতিবাচক মনোভাব হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন তার ঘোষণা শোনার পর। মাও ফিরে এসেছিলেন চিন্তিত মন নিয়ে। যেখানে সবাই ধারণা করছে পাক বাহিনী সামরিক অভিযান চালাবে, সেখানে শেখ মুজিব এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের কি কোনো কিছুই করার নেই?
জনগণকে সেই ধরনের স্বেচ্ছ সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার কোনো দায়িত্বই কি জনাব শেখ মুজিব এবং তার দলের নেই? তাহলে সেই চরম পরিস্থিতির হাত থেকে সাধারণ নিরস্ত্র জনগণকে বাঁচাবে কোন নেতৃত্ব? শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগকেই তো নেতৃত্বের স্থানে মেনে নিয়েছে দেশবাসী। তাদের ডাকেই তো সাড়া দিয়ে সংগ্রামকে এই পর্যায়ে নিয়ে এসেছে জনগণ অনেক ত্যাগের বিনিময়ে। সংগ্রামের চরম পর্যায়ে কেন তবে শেখ মুজিব পিছিয়ে যাচ্ছেন জনগণকে আগে ঠেলে দিয়ে? এই সমস্ত প্রশ্নগুলোর জবাব খুঁজে না পেয়ে মা চিন্তিত হয়ে পড়েছিল। আতঙ্কিত হয়ে উঠেছিল তার স্পর্শকাতর মন। সচেতন বিবেক তার কিছুতেই মেনে নিতে পারছিল না নেতার এই ধরনের নেতিবাচক সিদ্ধান্ত। সব বৃত্তান্ত শুনে আমরা সবাই হতবাক। এটাই যদি শেষ সিদ্ধান্ত হয়ে থাকে তবে কি আর করার আছে? শ্বাসরুদ্ধ করা অবস্থার সময় অতিবাহিত করা ছাড়া আর কিছুই নেই। একমাত্র সময় বলতে পারবে শেখ মুজিবের চিন্তাভাবনা এবং তার সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু। মার সিদ্ধান্ত অনুযায়ী আজ রাতটা সবাই জেগেই কাটাবে ঠিক হলো। বাবুন এবং আমি খাবার পর কিছুক্ষণের জন্য বাইরে বের হলাম অবস্থা বুঝে আসার জন্য। রাত প্রায় 11:30টার দিকে ফিরে এসে জানলাম নিউ মার্কেট ইউনিভার্সিটি এলাকায় আর্মি টহল দিচ্ছে। রেডিও স্টেশনও কড়া আর্মি নিরাপত্তা বহাল রাখা হয়েছে। সমস্ত শহর ছেয়ে গেছে আর্মিতে। রাত বেশ গভীর। হঠাৎ ঘর ঘর শব্দ করে কিছু একটা এগিয়ে আসছে বলে মনে হলো। শব্দটা ভালো করে আমি শুনলাম। বললাম, শহরে ট্যাঙ্ক নামানো হয়েছে। ওই বিকট ঘর ঘর শব্দটা ট্যাঙ্ক চলার শব্দ। শহরে এত রাতে ট্যাঙ্ক কেন? এক অজানা আশঙ্কায় সবার চোখ মুখ শুকিয়ে গেল। দেয়াল ঘড়িটাতে সময় এগিয়ে চলছে টিকটিক। রাত প্রায় 12টা। আচমকা রাতের নীরবতা ভেঙে গর্জে উঠল কামান, মর্টার, ট্যাঙ্ক, মেশিনগান, রিকয়েললেস রাইফেল। কেঁপে উঠল গোটা ঢাকা শহর। জানালার কয়েকটি কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল ভূকম্পনে। ঘটনার আকস্মিকতায় সবাই হুমড়ি খেয়ে পড়লাম ঘরের মেঝেতে। আমি তড়িৎগতিতে ঘরের আলো নিভিয়ে দিলাম। সব রকম অস্ত্রশস্ত্র নিয়ে পাকবাহিনী ঝাঁপিয়ে পড়েছে ঘুমন্ত বাঙালি জাতির ওপর। গোলাগুলির আওয়াজ আসছে সব দিক থেকেই। হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। সমস্ত আকাশ ফ্লেয়ার এবং ট্রেসারের আলোতে উদ্ভাসিত। আগুনের ফুলকির মতো ছুটে চলেছে অগণিত ট্রেসার বুলেট। আজিমপুর, নিউ মার্কেট, পিলখানা, ইউনিভার্সিটি এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আকাশ পেঁচিয়ে উঠে যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। অল্পক্ষণ পরে আকাশ বাতাস বিদীর্ণ করে শোনা গেল মানুষের মরণ কান্না, আহতদের আর্তনাদ। আবাল বৃদ্ধ বনিতার মৃত্যু যন্ত্রণার হাহাকার পরিষ্কার শোনা যাচ্ছিল। শ্বেত সন্ত্রাসের পাশবিক তাণ্ডবলীলায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে থাকলাম সবাই। এভাবেই কেটে গেল রাত। সকাল হলো। পোড়া বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। রেডিও খুলতেই শোনা গেল বিশেষ জরুরি ঘোষণা। গতকাল মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়েছে। জনগণকে বাইরে বেরোতে মানা করা হয়েছে। জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের সাথে না জড়ানোর জন্য হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে সবাইকে। কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কিছুই করার নেই। শেখ মুজিব এবং তার দলের চিন্তাভাবনা ভুল প্রমাণিত হলো। আমরা সবাই নেতার কথাই ভাবছিলাম। ক্ষণিকের জন্য মনে ভেসে উঠেছিল তার চেহারাটা। নেতা কি অবস্থায় আছেন? আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দই বা কোথায়? কারফিউ চলছে, বেরোবার কোনো উপায় নেই। বাসায় দরজা জানলা বন্ধ করে পুরো 26শে মার্চ সবাই অন্তরীণ হয়ে থাকলাম। সন্ধ্যার পর আবারও গোলাগুলি, আর্তনাদ, মিলিটারি বহনকারী যানবাহন চলাচলের শব্দ, ভারী বুটের আওয়াজ রাস্তায়। নিশ্চুপ হয়ে আলো নিভিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দোয়া কালাম পড়তে লাগলেন সবাই। অত্যন্ত অসহায় অবস্থা। যে কোনো মুহূর্তে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়তে পারে জল্লাদ বাহিনী। শুরু হতে পারে লুটতরাজ, মারপিট, ধর্ষণ। বাড়ির সবচেয়ে নিরাপদ স্থানে লুকিয়েছিলাম আমি, বাবুন, মুন্নি, নুন্নি এবং মাও। মেয়েদের সবাইকে ছাদে পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখা হলো। চরম যে কোনো অঘটন ঘটার প্রতীক্ষায় অসহায় চেতনাহীন অবস্থায় বসে রইলেন মুরব্বীরা। সময় কাটছিল না কিছুতেই। ভোর হলো এক সময়। সূর্যের আলোয় প্রাণ ফিরে পেয়ে জীবন্ত হয়ে উঠলাম সবাই। রেডিও খুলতেই ঘোষণা শোনা গেল, সরকার কিছু সময়ের জন্য কারফিউ তুলে নিয়েছে সাধারণ জনগণের সুবিধার্থে। ঘর থেকে সামনের রাস্তায় বেরিয়ে এলাম। 5-6 জন ইপিআর এবং বাঙালি সৈনিকদের একটি ছোট দল ছুটে আসছে দেখতে পেলাম। তাদের মধ্যে 2 জন গুরুতরভাবে আহত। রক্তে ভেসে গেছে ওদের পরিধেয় কাপড় চোপড়। কাছাকাছি পৌঁছে তাদের একজন আকুতি জানালো, ভাই একটু পানি দেন। বললাম, নিশ্চয়ই, আসুন আমাদের বাসায়। সে বলল, না ভাই, আমাদের সময় নেই। অতি কষ্টে পালিয়ে বেঁচেছি। নদীর ওপারে না পৌঁছানোর আগে আমরা নিরাপদ নই। খানসিনারা আমাদের মতো সবাইকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। দেখতে পেলে রক্ষা নেই।
কুকুরের মতো গুলি করে মারবে। আমি দৌড়ে গিয়ে বাবুনের সহায়তায় বালতিতে করে পানি এনে ওদের খাওয়ালাম। পানি খাওয়ার পর ওরা কিছুটা প্রত্যস্ত হলো। জিজ্ঞেস করলাম, আপনাদের এই অবস্থা কেন? সে বলল, ভাই, হানাদার বাহিনী সব শেষ করে ফেলেছে। তারা মাঝরাতে অতর্কিতে হামলা করে পিলখানা, পুলিশ লাইন এবং ক্যান্টনমেন্টের বাঙালি ইউনিটগুলোর উপর ঘুমন্ত অবস্থায় মারা গেছে হাজার হাজার সৈনিক। যারা পেরেছে তারা পালিয়ে বেঁচেছে আমাদের মতো। বস্তিগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটির হলগুলোকে গোলার ঘায়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। মারা গেছে অসংখ্য ছাত্রছাত্রী। সমস্ত শহরে আর্মি টহল দিচ্ছে। কাউকে দেখে এতটুকু সন্দেহ হলেই গুলি করে হত্যা করা হচ্ছে। আপনাদের মতো তরুণরাই ওদের টার্গেট। ভাই, আপনারাও পালান, চলে যান শহর ছেড়ে গ্রামে। হানাদার বাহিনীর কবল থেকে জাতিকে বাঁচাতে হলে গড়ে তুলতে হবে প্রতিরোধ সংগ্রাম। এই সংগ্রামে আপনাদের মতো তরুণ যুবকদের প্রয়োজন হবে সবচেয়ে বেশি। আচ্ছা, চলি ভাই, বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। বিদায় জানিয়ে একইভাবে দৌড়ে চলে গেল ওরা। জোয়ান ভাইদের কথা শুনে স্তম্ভিত হয়ে গেছিলাম সবাই। একই ব্যাপার, কি করে এতটা বর্বরের হিংস্র হয়ে উঠতে পারল পাকিস্তানের শাসকরা? তাদের হঠকারী পদক্ষেপ পাকিস্তানের অখণ্ডতার মূলে কুঠারাঘাত এনেছে। এরপর পূর্ব পাকিস্তান কোনো ক্রমেই আর পাকিস্তানের অংশ হিসেবে থাকতে পারে না। স্বাধীন বাংলাদেশ কায়েম করেই এই ন্যাক্কারজনক শ্বেত সন্ত্রাসের জবাব দিতে হবে। কারফিউ উঠিয়ে নেয়ার সুযোগে বাইরে বেরিয়ে অবস্থাটা সচক্ষে একটু দেখে আসার ইচ্ছে হলো। বাসায় ফিরে প্রস্তাবটা দিতেই মা, বাবুন এবং নিম্মি সঙ্গে যেতে চাইল। কোনো যুক্তি তারা শুনল না। একা আমাকে কিছুতেই ছাড়বে না ওরা। অগত্যা চারজনই গাড়ি নিয়ে বেরিয়ে এলাম। রাস্তায় অসম্ভব ভিড়, লোকজন, যানবাহন সবই ছুটে চলছে ঊর্ধ্বশ্বাসে। সবাই চলেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ বেরিয়েছে অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। বাসার কাছের বস্তি পুড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত বস্তি লোকশূন্য। নিউ মার্কেটের পাশে কাটাবন, নীলক্ষেত, এইসব বস্তিরও একই অবস্থা। সমস্ত পিলখানা আর্মি ঘিরে রেখেছে। প্রতিটি রাস্তায় মেশিনগান ফিট করা খানসেনা বহনকারী ট্রাকগুলো টহল দিচ্ছে। রাস্তার স্ট্র্যাটেজিক পজিশনে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। ইউনিভার্সিটি এলাকা একদম ফাঁকা, থমথম করছে। ইকবাল হল, জগন্নাথ হল, রোকেয়া হল মর্টার এবং ট্যাঙ্ক ফায়ারে ইট ও কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হলগুলোর মাঠে বুলডোজার দিয়ে গণকবর খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে মৃত ব্যক্তিদের লাশগুলো। রোকেয়া হলের কাছে এই ধরনের একটি গণকবরে তাড়াহুড়ো করে পুঁতে রাখা একটি লাশের দুটো পা বেরিয়ে রয়েছে দেখতে পেলাম। দেখে আঁতকে উঠলাম সবাই। মিলিটারি গাড়িগুলো থেকে খানসেনারা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখছিল আমাদের। হঠাৎ মার খেয়াল হলো, এভাবে ঘোরাফেরা করাটা মোটেও নিরাপদ নয়। বাসাবো, রামপুরা টিভি স্টেশন, কমলাপুর রেল স্টেশন, রেডিও স্টেশন ঘিরে রেখেছে শত শত আর্মি। কালো পোশাক পরিহিত মিলিশিয়া বাহিনীকেও নামানো হয়েছে। সব জায়গায় বস্তিগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে 2 রাতের মধ্যেই। মালিবাগে তোদের বাসায় খবর নিতে গেলাম। আমাদের দেখে চাচা অবাক হয়ে গেলেন। ভীষণ রেগে গিয়ে মাকে বললেন, কোন সাহসে আপনারা বেরিয়েছেন? এক্ষুনি ফিরে যান। যত তাড়াতাড়ি সম্ভব বাসা ছেড়ে গ্রামে চলে যান নদী পার হয়ে। আমরাও সরে পড়ছি। ঢাকা শহর মোটেও নিরাপদ নয়। চাচার কথা শুনে তখনই আমরা ফিরে এলাম লালবাগে। ঘটনার ব্যাপকতা জোয়ান ভাইদের বর্ণনার চেয়ে অনেক বেশি। বাসায় ফিরে সবাই সেদিনই বুড়িগঙ্গা পার হয়ে গ্রামে চলে গিয়েছিলাম। আশ্রয় নিয়েছিলাম পরিচিত একজনের বাড়িতে। সেখানে আমাদের থাকতে হয় 3 দিন 3 রাত। ইতিমধ্যে শহরের পরিবেশ কিছুটা শান্ত হয়ে এসেছে। পুরো ঢাকা শহর আর্মি তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় আমরা আবারও ফিরে এলাম লালবাগে। বাড়ি ছেড়ে লুকিয়ে থাকলে কর্তৃপক্ষের মনে সন্দেহের উদ্রেক হতে পারে ভেবেই আমরা ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। চাচা পদস্থ চাকরি করে। সরকারি কর্মচারীদের যার যার চাকরিস্থলে অবিলম্বে যোগদান করার জন্য রেডিও, টেলিভিশনে ক্রমাগত নির্দেশ জারি করা হচ্ছিল। ফলে বাধ্য হয়ে চাচারাও ঢাকায় ফিরে আসেন। ইতিমধ্যে চট্টগ্রাম বেতার থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ডাক দেশের জনগণ শুনতে পেয়েছে। তার ডাকে সাড়া দিয়ে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ বাহিনীর বাঙালি সেনারা। ঢাকা পাক বাহিনী নিয়ন্ত্রণে থাকলেও সংগ্রামী বাঙালি সেনারা দখল করে নিয়েছিলেন চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, যশোর, রাজশাহী, রংপুর, দিনাজপুর এবং মফস্বলের অন্যান্য শহরগুলো। তাদের সাথে স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সাড়া দিয়েছিলেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী, ছাত্র জনতা। সব জায়গায় শুরু হয়ে গিয়েছিল প্রতিরোধ সংগ্রাম। সদ্য সংগঠিত মুক্তিবাহিনী প্রবল বিক্রমে প্রতিহত করে চলেছিল পাক বাহিনীর আক্রমণ। সামরিক বাহিনীর বাঙালি সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে। প্রধান শহরগুলো পুনর্দখল করার জন্য ঢাকা থেকে রিইনফোর্সমেন্ট পাঠানো হচ্ছিল বিপুল সংখ্যায়। পরিণামে প্রধান শহরগুলো এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই পাক বাহিনী মুক্তিফৌজের হাতে তুলে দিয়ে পুনর্দখল করে নিতে সক্ষম হয়।
ডিফেন্সিভ ট্যাকটিক্স গ্রহণ করে মুক্তিযোদ্ধারা শহর থেকে গ্রামে গিয়ে নিজেদের দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেবার সিদ্ধান্ত নেন। অনেক ইউনিট সীমান্ত ক্রস করে ভারতে গিয়ে স্থাপন করে তাদের রিঅর্গানাইজেশন ক্যাম্প। পাক বাহিনীর অমানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রাণ ভয়ে হাজার হাজার শরণার্থী ভারতের মাটিতে আশ্রয় গ্রহণ করে।